ভিন্ন ব্যক্তিত্বের দুজন মানুষ, একজন প্রেমে প্রতারিত হয়ে নিজের জীবনের নতুন অর্থ খুঁজে নিয়েছে, আর অন্যজন যে ভালোবাসতে জানে কিন্তু সম্পর্কের দায়িত্ব নিতে চায় না। যেটা দায়িত্ব সেটা তার কাছে বোঝা মনে হয়। একটা অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে এই দুজন ভিন্ন ব্যক্তিত্বের মানুষের মধ্যে একটা অবিচ্ছেদ্য কানেকশন তৈরি হয়, যে কানেকশনের কথা তারা কখনোই জানতে পারত না। বলছিলাম সম্প্রতি রিলিজপ্রাপ্ত তামিল মুভি কাধালিকা নিরামিলায়ের কথা। এটি একটি রোমান্টিক ড্রামা, যেখানে ভালোবাসা, বিশ্বাসঘাতকতা এবং জীবনের অনিশ্চয়তা গভীরভাবে উঠে এসেছে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা শ্রেয়া নামের একটা মেয়েকে দেখতে পাই। শ্রেয়া কোনো একটা কারণে ইনভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ পদ্ধতির মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 2017 সালের 3রা সেপ্টেম্বর শ্রেয়া নিজের সিদ্ধান্তকে পরিণতি দেওয়ার জন্য ফার্টিলিটি সেন্টারে চলে যায়। সমস্ত ফর্মালিটি কমপ্লিট করার পর ডক্টর আইভিএফ এর প্রক্রিয়া শুরু করে। এর জন্য সবার প্রথমে শ্রেয়াকে অ্যানেস্থেশিয়া দেওয়া হয়। শ্রেয়া যখন ঘুমের অতল গহ্বরে হারিয়ে যাচ্ছিল, ঠিক ওই মুহূর্তেই শ্রেয়ার মনে প্রশ্ন জাগে, এই সন্তানের বাবা কে হবে। এর বেশি কিছু ভাবার আগেই শ্রেয়া সেন্সলেস হয়ে যায়। কিন্তু সে কেন এই অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়ালো? শ্রেয়া কেন এমন সন্তানকে পৃথিবীতে নিয়ে আসতে চাচ্ছে যে সন্তানের পিতাকে সেটাই সে জানে না? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের কয়েকদিন আগের ঘটনা জানতে হবে। শ্রেয়া একজন আর্কিটেক্ট। শ্রেয়ার প্রফেশনাল লাইফ পুরোপুরি সেটেল। শ্রেয়ার পরিবারে আছে তার বাবা এবং মা। শ্রেয়া তার পরিবারের সাথে চেন্নাইতে থাকে। কারান নামের এক ছেলের সাথে শ্রেয়ার রিলেশনশিপ আছে। দুই পরিবারের সম্মতিতে তাদের এঙ্গেজমেন্টও হয়ে গেছে, আর 2 মাস পরেই তাদের বিয়ে। বিয়ের পর দুজনেই ইউএসএ চলে যাবে, তাই কারান দুজনের ইউএসএ ভিসার জন্য অ্যাপ্লাই করেছে। কিন্তু ভিসা প্রসেসিংয়ের জন্য তাদের ম্যারেজ রেজিস্ট্রি পেপার প্রয়োজন। তাই কারান এবং শ্রেয়া সিদ্ধান্ত নেয় তারা গোপনে রেজিস্ট্রি ম্যারেজ করবে, যাতে সে রেজিস্ট্রি পেপার দিয়ে ভিসা প্রসেসিংয়ের কাজ করতে পারে। কিন্তু এই ব্যাপারটা তারা পরিবারের কাছে গোপন রাখবে। 2 মাস পর পারিবারিকভাবে ধুমধাম করে আবারও বিয়ে করবে তারা। যদিও গোপনে রেজিস্ট্রি ম্যারেজ করছে, তারপরেও কারণ শ্রেয়াকে বিয়ের জন্য হালকা কিছু শপিং করিয়ে দেয়। কিন্তু শ্রেয়া একটু কনফিউজড ছিল। এভাবে লুকিয়ে বিয়ে করাটা ঠিক হচ্ছে কিনা বুঝতে পারছিল না সে। তখন কারণ শ্রেয়াকে বুঝিয়ে বলে, এটা জাস্ট একটা ফর্মালিটি, আসল বিয়ে তো 2 মাস পরেই হবে। আমাদের পরিবার এই ব্যাপারটা সহজভাবে নেবে না, তাই ব্যাপারটা গোপন রাখাই ভালো। শপিং শেষে শ্রেয়া বাড়িতে ফেরার পর শ্রেয়ার মা শাড়ি দেখে শ্রেয়ার সাথে রাগারাগি করে বলে, কেন বিয়ের আগে কারণের কাছ থেকে শাড়ি কিনে নিয়েছো? বিয়ের আগে এভাবে বাজে খরচ করা মোটেও ভালো না। শ্রেয়া কথা ঘুরিয়ে নেওয়ার জন্য বলে, আমি কারণের কাছে শাড়ি কিনে চাইনি, সে দেখেছে আমার কোনো শাড়ি নেই তাই একটা শাড়ি গিফট করেছে। শ্রেয়ার মা বলে, আগে তো শাড়ি পরা শিখে নাও, তারপর শাড়ি নিও। তারপর শ্রেয়ার মা বলে, বিয়ের আগেই তোমাদের এরকম ঘোরাঘুরি আমার একদম পছন্দ না। শ্রেয়া বলে, তুমি এমনভাবে কথা বলছো যেন আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে। আমরা একে অপরকে 4 বছর আগে থেকে চিনি। কারণের সাথে রিলেশনশিপে ছিলাম বলেই আমাদের বিয়ে হতে যাচ্ছে। শ্রেয়ার মা বলে, যতই রিলেশনে থাকুক, যেহেতু বিয়েতে 2 ফ্যামিলি ইনভলভড আছে, তাই ফ্যামিলির কথা চিন্তা করে ডিস্টেন্স মেনটেন করা উচিত। শ্রেয়া তার মাকে বিরক্ত করার জন্য উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। শ্রেয়ার ইচ্ছা পারিবারিকভাবে বিয়ে হয়ে গেলে যত দ্রুত সম্ভব বেবি কনসিভ করবে সে। শহরের চারদিকে অসংখ্য ফার্টিলিটি সেন্টার, আর সেখানে চিকিৎসা নেওয়া অগণিত পেশেন্টদের দেখে শ্রেয়ার মনে ভয় তৈরি হয়েছে। যদি সে মা হতে না পারে, তাই সে কোনো রিস্ক নিতে চায় না। এর পরের দৃশ্যে আমরা সিদ্ধার্থ নামের একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে দেখতে পাই। প্রতিদিন পৃথিবীতে নতুন নতুন সন্তানদের আগমনের বিপক্ষে সে। সিদ্ধার্থের মতে পৃথিবীর আবহাওয়া দিন দিন বিষাক্ত হচ্ছে। পৃথিবীর জনসংখ্যা যত বৃদ্ধি পাচ্ছে, মানুষের ব্যবহার্য বর্জ্যের পরিমাণও তত বৃদ্ধি পাচ্ছে, যার ফলে দিন দিন পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। আর এই কারণেই সিদ্ধার্থ চায় না প্রতিদিন লক্ষ লক্ষ নতুন শিশু পৃথিবীর আলো দেখুক। এমনকি সিদ্ধার্থ নিজেও সন্তান জন্ম দিতে চায় না। সিদ্ধার্থের 2 জন বন্ধু আছে, একজন হচ্ছে গৌরা আর একজন সেতু। এদের মধ্যে শুধুমাত্র গৌরা বিবাহিত, আর সেতু অবিবাহিত হলেও তার প্রচণ্ড ইচ্ছা সে সন্তানের বাবা হবে। কিন্তু সমস্যা হচ্ছে সেতু গে, কোনো মেয়েকে বিয়ে করা তার পক্ষে সম্ভব না। তাহলে সেতুর সন্তানের মা কী হবে? সেতু বলে, আমি নিজেই সন্তানের বাবা এবং মার দুটো দায়িত্বই পালন করব। সেতুর ইচ্ছা সে কোনো মেয়েকে বিয়ে না করে আধুনিক চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে তার সন্তানকে পৃথিবীর আলো দেখাবে। সিদ্ধার্থ বলে, আমরা যারা বর্তমানে পৃথিবীতে আছি সবাই পৃথিবীর জন্য বোঝা। এমন পরিস্থিতিতে কেন আমরা আরেকজনকে নতুন মানুষকে পৃথিবীতে নিয়ে আসতে চাবো? কেন সবাই পৃথিবীর বোঝা বাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে? সেতু পাল্টা জবাব দেয়, এরকম চিন্তাভাবনা তোমার বাবার থাকা উচিত ছিল, তাহলে হয়তো তোমার জন্ম হতো না। আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি সন্তান জন্ম দেব। ভবিষ্যতে যেন আধুনিক চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে সেতু তার সন্তানকে পৃথিবীর আলো দেখাতে পারে, তাই সে সিদ্ধান্ত নিয়েছে ফার্টিলিটি সেন্টারে গিয়ে নিজের স্পার্ম ফ্রিজ করে স্পার্ম ব্যাংকে জমা রাখবে। সেতু সিদ্ধার্থ এবং গৌরাকেও তার সাথে যেতে বলে। যদিও সিদ্ধার্থ সেতুর এমন সিদ্ধান্তে খুশি না, তবুও বন্ধুর কথা রাখতে সে ফার্টিলিটি সেন্টারে যায়। স্পার্ম ফ্রিজ করার জন্য শুধুমাত্র সেতু অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল, কিন্তু একা একা ফার্টিলিটি সেন্টারে গিয়ে কাজ করতে সেতুর একটু সংকোচ লাগছিল। তাই সে সিদ্ধার্থ এবং গৌরাকেও রিকোয়েস্ট করে যেন তার সাথে স্পার্ম ফ্রিজ করে। গৌরা প্রথমে রাজি হচ্ছিল না,
তখন সেতু বলে, ছোটবেলা থেকে আমরা তিনজন সব কিছু একসাথে করেছি, আজ না হয় সেতুকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা এই কাজটাও একসাথে করব। যদিও আমাদের স্পার্ম ফ্রিজ করার কোনো ইচ্ছা বা প্রয়োজন নেই, তবুও কাজটা আমরা শুধুমাত্র ফ্রেন্ডের জন্যই করব। সিদ্ধার্থের কথায় গৌরা রাজি হয়ে যায়। কিন্তু ফার্টিলিটি সেন্টারের রিসেপশনে গেলে রিসেপশনিস্ট বলে, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া এভাবে যখন তখন স্পার্ম ফ্রিজ করা যায় না। তখন সেতু রিসেপশনিস্টকে রিকোয়েস্ট করতে শুরু করে। বাধ্য হয়ে রিসেপশনিস্ট রাজি হয় এবং ওদেরকে ফর্ম পূরণ করতে বলে। ফর্মে সিদ্ধার্থ ইচ্ছে করে নিজের নাম এবং অ্যাড্রেস ভুল দেয়। সে নিজের নাম দেয় পি জেমস। এরপর রিসেপশনিস্ট স্পার্ম কালেক্ট করার জন্য তিনজনকে 3টা কাপ দেয় এবং 3টা পেন ড্রাইভ দেয়, যাতে স্পার্ম কালেক্ট করতে তাদের সুবিধা হয়। একে একে তিনজনই নিজেদের স্পার্ম নিয়ে ফিরে আসে। সবার শেষে আসে সিদ্ধার্থ। রিসেপশনিস্ট সেতু এবং গৌড়ার স্পার্ম নির্দিষ্ট স্থানে রেখে দেয়। কিন্তু সিদ্ধার্থ রিসেপশনিস্টের সাথে বাড়তি কথা বলতে শুরু করে। সে জানতে চায় তার জমাকৃত স্পার্ম থেকে কয়জন সন্তান পৃথিবীতে নিয়ে আসা সম্ভব। রিসেপশনিস্ট বলে, সবগুলো যদি ইউজ করি তাহলে আরেকটা নতুন ইন্ডিয়া তৈরি করা যাবে। কথা শুনে সিদ্ধার্থ গর্ববোধ করতে শুরু করে। তখন রিসেপশনিস্ট বলে, আগে চেক করতে হবে কোয়ালিটি ঠিক আছে কিনা। কোয়ালিটি ঠিক থাকলে তবে এগুলো থেকে সন্তান জন্ম দেওয়া সম্ভব। কথাগুলো বলাতে সিদ্ধার্থ রিসেপশনিস্টের উপর একটু বিরক্ত হয়। তাই সে রিসেপশনিস্টকে বিরক্ত করার জন্য তার দেওয়া পেন ড্রাইভটা ফেরত না দিয়ে সেটা নিয়ে চলে যেতে শুরু করে। এটা দেখে রিসেপশনিস্ট সিদ্ধার্থের পেছন পেছন ছুটতে শুরু করে। ওই সময় একজন নার্স এসে দেখে টেবিলের উপর সিদ্ধার্থের কাপটা পড়ে আছে। তাই নার্স কাপটা রেজিস্টারে এন্ট্রি করে ফেলে। স্পার্ম ফ্রিজ করার জন্য 2 ধরনের রেজিস্টার ছিল। একটা যারা নিজের প্রয়োজনে কালেক্ট করে রাখতে চায়, আর আরেকটা ডোনারদের জন্য, যারা স্পার্ম ডোনেট করে অন্যের জন্য। নার্স তখন ভুল করে সিদ্ধার্থের স্পার্ম ডোনারের রেজিস্টারে রেজিস্ট্রি করে ফেলে এবং কাপটা ডোনারের বক্সে রেখে দেয়। ফার্টিলিটি সেন্টার থেকে বের হয়ে সিদ্ধার্থ তার বন্ধুদের নিয়ে একটা ফ্যাশন শোতে অ্যাটেন্ড করে, কারণ এই শোতে সিদ্ধার্থের গার্লফ্রেন্ড নিরুপমা পারফর্ম করছে। নিরুপমার সাথে সিদ্ধার্থের দীর্ঘদিনের সম্পর্ক, আর 1 সপ্তাহ পরে তাদের এঙ্গেজমেন্ট। যাই হোক, পারফর্ম শেষ করে নিরুপমা সিদ্ধার্থের সাথে দেখা করতে আসে। ওই সময় গৌরা নিরুপমাকে জানিয়ে দেয় আজ সিদ্ধার্থ স্পার্ম ব্যাংকে গিয়ে নিজের স্পার্ম ফ্রিজ করেছে। কথা শুনে নিরুপমা বলে, তুমি তো বলেছিলে পৃথিবী বসবাসের অযোগ্য, তুমি আর পৃথিবীতে নতুন কোনো সন্তান নিয়ে আসতেও চাও না, তাহলে নিজের স্পার্ম ফ্রিজ কেন করছো? সিদ্ধার্থ বলে, আমি এটা নিজের জন্য করিনি, সেতুকে কোম্পানি দেওয়ার জন্য করেছি। নিরুপমা সিদ্ধার্থের সাথে প্রাইভেটলি কথা বলতে চায়। সে সিদ্ধার্থকে আলাদা একটা রুমে নিয়ে গিয়ে বলে, আমি আসলে এখনও তোমাকে ভালোভাবে বুঝতে পারছি না। সিদ্ধার্থ বলে, তুমি কেন অযথা এত চিন্তা করছো? বিয়ে, সন্তান এসবের চিন্তা বাদ দিয়ে তুমি তোমার ক্যারিয়ারে ফোকাস করো। নিরুপমা বলে, বিয়ের চিন্তা বাদ দেবো মানে? 1 সপ্তাহ পর আমাদের এঙ্গেজমেন্টের পর কি আমরা বিয়ে করব না? সিদ্ধার্থ বলে, বিয়ে মানুষের মধ্যকার ভালোবাসার সম্পর্কটাকে নষ্ট করে দেয়। বিয়ে তো শুধু একটা ফর্মালিটি, মানুষের একসাথে থাকার জন্য তো ভালোবাসাই যথেষ্ট। তোমার ইচ্ছে ছিল তাই আমি এঙ্গেজমেন্ট করতে রাজি হয়েছি। এই মুহূর্তে বিয়ে নিয়ে কোনো চিন্তা নেই আমার। এসব শুনে নিরুপমা সিদ্ধার্থের উপর রেগে যায়। দুজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়, যার কারণে নিরুপমা সিদ্ধার্থের উপর অনেক বেশি রাগ করে। নিরুপমার রাগ ভাঙানোর জন্য সিদ্ধার্থ বলে, ঠিক আছে, তুমি যা বলবে সেটাই করব আমি। তখন নিরুপমা বলে, মডেলিংয়ের জন্য কিছুদিন পর সে প্যারিসে চলে যাবে। প্যারিস থেকে ফিরেই সে সিদ্ধার্থকে বিয়ে করতে চায়। সিদ্ধার্থ নিরুপমার কথায় রাজি হয়। সিদ্ধার্থ বলে, ঠিক আছে, বিয়ে তো জাস্ট একটা ফর্মালিটি, তোমার খুশির জন্য না হয় এই ফর্মালিটিটাও পূরণ করব। কথা শুনে নিরুপমা আবারও রেগে যায়। নিরুপমা বলে, বিয়ের কথা শুনলেই কেন তুমি বিরক্ত হও? আজ তোমার ফ্রেন্ডরা তোমাকে বলেছে তাই তাদের কথায় স্পার্ম ফ্রিজ করতে চলে গেছো। বিয়ের পর আমি যদি বলি আমি সন্তান চাই, তাহলে রাজি হবে তো? সিদ্ধার্থ বলে, আমি তোমাকে আগেই বলেছি আমি কখনো সন্তান নিতে চাই না। এই বিষয়টা নিয়ে দুজনের মধ্যে আবারও তর্ক বিতর্ক শুরু হয়। নিরুপমা রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে এঙ্গেজমেন্টের ডেট কাছাকাছি চলে আসে। সিদ্ধার্থ এঙ্গেজমেন্টের অ্যারেঞ্জমেন্ট করেছে একটা ফার্ম হাউসে। সিদ্ধার্থের বাবা সমস্ত আত্মীয় স্বজন এবং সিদ্ধার্থের অফিস কলিগদের ইনভাইট করার জন্য তাদের একটা লিস্ট তৈরি করেছে। সিদ্ধার্থ লিস্টে তার বসের নাম দেখে বলে, আমার বদমেজাজি বসকে ইনভাইট করার কোনো প্রয়োজন নেই। সিদ্ধার্থের বাবা বলে, সে তোমার বস, সে যেমনই হোক না কেন তাকে ইনভাইট না করলে ব্যাপারটা খারাপ হবে। সিদ্ধার্থ বলে, মোটেও খারাপ হবে না, আমি এই জবটা ছেড়ে দেওয়ার ডিসিশন নিয়েছি। আমি একজন নতুন ইনভেস্টর পেয়েছি, আমি তার সাথে 50-50 পার্টনারশিপে নতুন একটা প্রজেক্ট শুরু করতে যাচ্ছি। এর জন্য আমার টাকা প্রয়োজন, আমরা কি আমাদের বাড়িটার উপর লোন নিতে পারবো? সিদ্ধার্থের বাবা বলে, অবশ্যই পারবে, কিন্তু এই ব্যাপারে তুমি নিরুপমার সাথে কোনো কথা বলেছো কি? সিদ্ধার্থ বলে, আমি আমার বাড়ির উপরে লোন নেব, এটা নিয়ে নিরুপমার সাথে কথা বলার কি প্রয়োজন? সিদ্ধার্থের বাবা বলে, ফিউচারে নিরুপমা তোমার স্ত্রী হবে, তখন সব কিছু তোমাদের দুজনের হবে, এটা আমার, এটা তোমার, এভাবে সব কিছুর উপর আলাদা আলাদা অধিকার দেখালে সম্পর্ক ভেঙে যাবে। সিদ্ধার্থ বলে, এটা শুধুমাত্র একটা এঙ্গেজমেন্ট, এক্ষুনি বিয়ে করছি না আমি। এরপর আমরা শ্রেয়া এবং কারানকে দেখতে পাই। প্ল্যান অনুযায়ী দুজনেই কোর্টে রেজিস্ট্রি ম্যারেজ করে ফেলে। তাদেরকে হেল্প করে তাদের কিছু ফ্রেন্ড এবং শ্রেয়ার কাজিন অশ্বিনী। বিয়ের পর দুজনেই যে যার কাজে ব্যস্ত। শ্রেয়া তার একটা প্রজেক্ট নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছে। এর মাঝে কারণ শ্রেয়াকে কল করে বলে, আমাদের বিয়ের আগেই ভিসা চলে আসবে, তাই বিয়ের পরপরই আমরা ইউএসএ চলে যেতে পারবো। যেহেতু তারা বিয়ে করে ফেলেছে এবং তাদের ভিসাও প্রায় কমপ্লিট হয়েছে, তাই কারণ শ্রেয়াকে সাথে নিয়ে সেলিব্রেট করতে চায়। শ্রেয়া বলে, আমরা প্রজেক্টটা কমপ্লিট করতে আর 2 দিন সময় লাগবে, এরপর না হয় সেলিব্রেট করব। কারণ তখন তার কথায় রাজি হয়।
শ্রেয়াকে লাগাতার প্রজেক্টের জন্য কাজ করতে দেখে শ্রেয়ার বস বলে, কিছুদিন পরেই তোমার বিয়ে, এই সময় এভাবে কাজ না করে একটু বিশ্রাম নেওয়া উচিত তোমার। বসের কথা শুনে শ্রেয়া কাজ করা বন্ধ করে দিয়ে অফিস থেকে বের হয়। যেহেতু অফিস থেকে তাড়াতাড়ি বের হয়েছে, তাই শ্রেয়া ঠিক করে এই সময়টা কারণের সাথে স্পেন্ড করবে। শ্রেয়া একটা ওয়াইনের বোতল কিনে নেয় যাতে ছোট্ট করে সেলিব্রেট করতে পারে। শ্রেয়া কারণকে সারপ্রাইজ দেওয়ার জন্য না জানিয়ে তার ফ্ল্যাটে যায়। শ্রেয়ার কাছে আগে থেকেই কারণের ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি ছিল। শ্রেয়া চাবি ইউজ করে ফ্ল্যাটে ঢুকে পড়ে। কারণকে দেখতে না পেয়ে শ্রেয়া তাকে কল করে। কারণ কলটা রিসিভ করছিল না, তাই শ্রেয়া সরাসরি কারণের বেডরুমে ঢুকে পড়ে। আর বেডরুমে ঢুকেই শ্রেয়া একেবারে হতবাক হয়ে যায়, কারণ বেডরুমে কারণ অন্য একটা মেয়ের সাথে ইন্টিমেট হচ্ছিল। শ্রেয়ার মাথা তখন পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে যায়। সে দরজা বন্ধ করে দেয়। শ্রেয়া নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না, তাই সে আবারও দরজা খুলে ভেতরে ঢোকে। এবার শ্রেয়া আরও বেশি অবাক হয়, কারণ কারণ যে মেয়েটার সাথে সময় কাটাচ্ছে সেটা শ্রেয়ারই বেস্ট ফ্রেন্ড। কারণ দ্রুত রুম থেকে বের হয়ে শ্রেয়াকে বলে, তুমি যেমনটা ভাবছো তা না, ও আসলে একটা জবের ব্যাপারে কথা বলার জন্য আমার কাছে এসেছিল। আমাদের বিয়ের ব্যাপারটা নিয়ে সেলিব্রেট করার জন্য আমরা একটু ড্রিঙ্কস করেছিলাম। নেশাগ্রস্ত অবস্থায় না বুঝে আমরা এই কাজটা করে ফেলেছি। শ্রেয়া কারণের উপর প্রচণ্ড রেগে গিয়ে তার নিয়ে আসা ওয়াইনের বোতলটা কারণের দিকে ছুঁড়ে মারে। সাথে সাথে কারণ নিচে ঝুঁকে পড়ে, যার কারণে সে তখন বেঁচে যায়। অন্যদিকে সিদ্ধার্থের এঙ্গেজমেন্ট ডে চলে এসেছে। সিদ্ধার্থ বেশ জাঁকজমক করে এঙ্গেজমেন্ট ভেন্যু সাজিয়েছে। সমস্ত গেস্ট টাইম হয়তো চলে এসেছে, কিন্তু নিরুপমা এবং তার ফ্যামিলির আসতে দেরি হচ্ছিল। সিদ্ধার্থ নিরুপমাকে বারবার কল করে, কিন্তু নিরুপমা কল রিসিভ করে না। সবাই নিরুপমা এবং তার ফ্যামিলির জন্য ওয়েট করতে থাকে। অনেকক্ষণ পেরিয়ে যায়। আমন্ত্রিত অতিথিরা কেউ ঘুমিয়ে পড়েছে, কেউ আবার ড্রিঙ্কস করে মাতাল অবস্থায় আছে, কিন্তু নিরুপমার কোনো খোঁজ নেই। রাত প্রায় শেষের দিকে। সেই সময় নিরুপমার বাবা মা চলে আসে। সিদ্ধার্থ নিরুপমার বাবা মার কাছে জানতে চায় নিরুপমা কোথায়। নিরুপমার বাবা মা জানায় নিরুপমা আসবে না। ওরা সিদ্ধার্থের হাতে নিরুপমার দেওয়া একটা চিঠি দেয়। চিঠিতে নিরুপমা লিখেছে, আমাদের চিন্তাভাবনা সম্পূর্ণ আলাদা, আমাদের চাওয়া পাওয়া আলাদা। আমি ভেবেছিলাম আমার খুশির জন্য তুমি সন্তান নিতে রাজি হবে, কিন্তু ওই দিন আমি রিয়েলাইজ করেছি আমাদের আলাদা হয়ে যাওয়াটাই উচিত হবে। সিদ্ধার্থ নিরুপমার এমন আচরণে প্রচণ্ড অপমানিত হয়। সে চিঠিটা হাত দিয়ে মুচড়ে ফেলে দেয়। এদিকে শ্রেয়া বাড়িতে ফিরে তার বাবা মাকে জানিয়ে দেয় সে কারণের সাথে এঙ্গেজমেন্টটা ভেঙে দিয়েছে। সে আর কারণকে বিয়ে করবে না। এরপর শ্রেয়া নিজের রুমে দরজা বন্ধ করে স্মোক করতে শুরু করে। শ্রেয়ার বাবা অনেকবার শ্রেয়ার দরজায় নক করে। শ্রেয়া দরজা না খোলায় শ্রেয়ার বাবা শ্রেয়ার মাসি এবং কাজিনকে ডেকে নেয়। ওরা আসলে শ্রেয়া দরজাটা খুলে দেয়। শ্রেয়া তার কাজিনকে ওয়াইন আনতে বলেছিল। শ্রেয়া তার মাসি এবং কাজিনের সামনে ওয়াইন এবং সিগারেট একসাথে খেতে শুরু করে। এসব দেখে শ্রেয়ার মাসি রেগে গিয়ে জিজ্ঞেস করে, তুই কবে থেকে স্মোক করা শুরু করেছিস? শ্রেয়া বলে, আজ থেকেই। আমি মুভিতে দেখেছি ভালোবাসায় ব্যর্থ হলে ছেলেমেয়েরা স্মোক করে আর নিজেদের কষ্ট কমানোর চেষ্টা করে, কিন্তু এটা আসলে কোনো কাজেরই না। আমার কষ্ট একটুও কমছে না। শ্রেয়ার মাসি বলে, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। একবার ভেবে দেখ, এই ঘটনাটা যদি বিয়ের পরে ঘটতো তাহলে কি হতো? শ্রেয়া এবং অশ্বিনী একে অপরের দিকে তাকাতে শুরু করে, কারণ কেউ না জানলেও তাদের বিয়েটা তো হয়ে গেছে। শ্রেয়া নিজেকে কিছুটা সামলে নেওয়ার পর ম্যারেজ রেজিস্ট্রি অফিসে গিয়ে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে। কিন্তু শ্রেয়া ভেতর থেকে অনেক ভেঙে পড়েছিল। সে কখনো চিন্তাও করেনি তার ভালোবাসার মানুষটা তাকে এভাবে ধোকা দেবে। অন্যদিকে নিরুপমা এঙ্গেজমেন্ট ক্যান্সেল করে দেওয়ার পর সিদ্ধার্থ নিজের লাইফস্টাইল পুরোপুরি চেঞ্জ করে ফেলে। সে বেশিরভাগ সময় ড্রিঙ্কস করে মাতাল অবস্থায় থাকে। শুধু তাই না, সে এক একদিন এক এক মেয়ের সাথে সময় কাটাতে শুরু করে। এসবের কারণে সে নিজের কাজেও ঠিকমতো কনসেন্ট্রেট করতে পারছিল না। এদিকে শ্রেয়া তার মায়ের সাথে তাদের এক আত্মীয় সন্তানের নামকরণের ফাংশনে যায়। সেখানে শ্রেয়ার আত্মীয়রা সবাই শ্রেয়ার মাকে বিভিন্ন ধরনের কথা শোনাতে শুরু করে। কেউ কেউ বলে শ্রেয়াকে বেশি ভালোবাসা দিয়ে শ্রেয়ার বাবা মা তাকে বিগড়ে ফেলেছে। আবার কেউ কেউ বলে শ্রেয়ার কথায় পাত্তা না দিয়ে একটা ভালো ছেলে দেখে যেন জোর করে তাকে বিয়ে দিয়ে দেয়। এসব কথা শ্রেয়া একদমই কানে দেয় না। যে বাচ্চাটা নামকরণের ফাংশন, শ্রেয়া তার কাছে যায়। বাচ্চার মা বাচ্চাটাকে শ্রেয়ার কোলে দিয়ে একটা কাজে চলে যায়। বাচ্চাটাকে কোলে নিয়ে শ্রেয়ার একটা অন্যরকম অনুভূতি হয়। শ্রেয়া বাচ্চাটার মধ্যে নিজেকে হারিয়ে ফেলে। পরম মমতায় সে বাচ্চাটাকে স্পর্শ করতে থাকে। এর মাঝে শ্রেয়ার মা এসে শ্রেয়ার সাথে রাগারাগি করে বলে, দেখলি তো আত্মীয় স্বজনরা তোকে নিয়ে কত কটু কথা বলছে। আমি তোর জন্য একটা ছেলে ঠিক করে ফেলেছি। কোনো ঝামেলা না করে তাকে তুই বিয়ে করে ফেলবি। তারপর এরকম ছোট্ট মিষ্টি সন্তানের জন্ম দিয়ে সুখে শান্তিতে সংসার করবি। শ্রেয়া তার মায়ের কথায় কোনো জবাব দেয় না। শ্রেয়ার মধ্যে একটা মাতৃত্ব বোধ জেগে ওঠে। শ্রেয়া মনে মনে একটা ডিসিশন নেয়। ফাংশন থেকে ফিরে শ্রেয়া অশ্বিনীকে বলে, মানুষ কেন বিয়ে করে? সন্তান জন্ম দেওয়ার জন্য, তাই তো? সন্তান জন্ম দেওয়ার জন্য বিয়ের কি দরকার? কোনো পুরুষকে বিয়ে না করে যদি ডিরেক্ট সন্তান জন্ম দিতে পারি, তাহলে বিয়ে করার কি দরকার? শ্রেয়া সিদ্ধান্ত নেয় সে আইভিএফ পদ্ধতির মাধ্যমে ডোনারের স্পার্মের সাহায্যে সন্তানের জন্ম দেবে। কিন্তু শ্রেয়া চাইলে যখন তখন আইভিএফ এর মাধ্যমে প্রেগনেন্ট হতে পারবে না। এর জন্য হসপিটালের কিছু পলিসি আছে। এসব পলিসির কারণে আনম্যারিড মেয়েদের জন্য এই পদ্ধতিতে প্রেগনেন্ট হওয়ার ব্যাপারটা অনেকটা জটিল। তাই শ্রেয়া কারণের কাছে হেল্প চায়, কারণ লিগেলি এখনও তারা হাজব্যান্ড ওয়াইফ। শ্রেয়া কারণের কাছে গেলে কারণ শ্রেয়ার কাছে ওই ঘটনার জন্য ক্ষমা চায়, কিন্তু শ্রেয়া কারণকে ক্ষমা করে না। শ্রেয়া জানায় সে শুধুমাত্র এই ব্যাপারে হেল্প চাইতে এসেছে, কারণ যেন তার কাছে বেশি কিছু অ্যাকসেপ্ট না করে। এরপর শ্রেয়া কারণকে সাথে নিয়ে একটা ফার্টিলিটি সেন্টারে যায়। এই সেন্টারে জব করে শ্রেয়ার কাজিন অশ্বিনী। শ্রেয়া ডক্টরকে জানায় কারণের প্রবলেমের কারণে সে বেবি কনসিভ করতে পারছে না।
ডক্টর কার্নের স্পার্ম টেস্ট করতে বলে। যেহেতু শ্রেয়ার কাজিন ওই হসপিটালে কাজ করে, তাই সে শ্রেয়ার কথা মতো কার্নের স্পার্ম টেস্টের রিপোর্ট বদলে দেয়, যার ফলে ডক্টর বিলিভ করে কার্নের প্রবলেমের কারণেই শ্রেয়া মা হতে পারছে না। তাই ডক্টর নিজেই বলে, আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ডক্টর আইভিএফ পদ্ধতির মাধ্যমে ডোনারের স্পার্মের সাহায্যে শ্রেয়ার গর্ভধারণের প্রক্রিয়া শুরু করে। শ্রেয়া ডক্টরকে জিজ্ঞেস করে, আপনি যে ডোনারের স্পার্ম ইউজ করবেন আমি কি তার প্রোফাইল চেক করতে পারবো? ডক্টর জানায় এটা সম্ভব না, কারণ ডোনাররা নিজের পরিচয় গোপন রাখতে বলে, আর হসপিটালের রুল অনুযায়ী ডোনারের কোনো ইনফরমেশন কাউকে দেওয়ার সিস্টেম নেই। শ্রেয়া একটু চিন্তিত হয়ে পড়ে, কিন্তু সে নিজের সিদ্ধান্ত বদলায় না। যথাসময়ে শ্রেয়ার আইভিএফ প্রক্রিয়া সম্পন্ন হয়। ডক্টর জানিয়েছে 1 মাস পর প্রেগনেন্সি টেস্ট করলে জানা যাবে আইভিএফ সফল হয়েছে কিনা। 1 মাস পর করার পরে শ্রেয়া ফার্মেসি থেকে টেস্ট কিট কিনে বাসায় টেস্ট করে। কোনো সন্দেহ যাতে না থাকে তাই সে একসাথে 10টা কিট নিয়ে নিয়েছিল, আর সবগুলোতেই রেজাল্ট পজিটিভ আসে। শ্রেয়া তখন প্রচণ্ড খুশি হয়, সে আনন্দে নাচতে শুরু করে। তারপরও শ্রেয়া অশ্বিনের কাছে গিয়ে আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে কনফার্ম হয় আসলেই সে প্রেগনেন্ট। শ্রেয়ার খুশির কোনো অন্ত থাকে না, সে সারাদিন ভাবতে থাকে কেমন হবে তার অনাগত সন্তান। সন্তান পৃথিবীতে আসলে তাকে নিয়ে কী কী করবে, কোথায় কোথায় ঘুরতে যাবে, এসব ভাবতে ভাবতেই শ্রেয়ার দিন কাটতে থাকে। শুধু তাই না, শ্রেয়া আগে থেকেই সন্তানের জন্য শপিং করতে শুরু করে। এখন পর্যন্ত শ্রেয়ার বাবা মা এই ব্যাপারটা জানে না। কয়েক মাস গোপন রাখার পর শ্রেয়ার সিদ্ধান্ত নেয় তার বাবা মাকে সব কিছু বলবে। যেই ভাবা সেই কাজ। শ্রেয়া যখন তার বাবা মাকে জানায় সে প্রেগনেন্ট, শ্রেয়ার মা ভাবে শ্রেয়ার গর্ভে সন্তানের পিতা কারণ। শ্রেয়ার মা শ্রেয়ার সাথে রাগারাগি করে বলে, বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে বসে আছো, এখন তো কারণকে বিয়ে করতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই। শ্রেয়া বলে, এই সন্তান কারণের না। শ্রেয়ার মা রেগে গিয়ে বলে, তাহলে কার সন্তান? শ্রেয়া বলে, আমি জানি না। শ্রেয়া তাদেরকে সব কিছু বুঝিয়ে বলে। শ্রেয়ার মা প্রচণ্ড রেগে গিয়ে শ্রেয়াকে একটা থাপ্পড় মারে। শ্রেয়ার বাবা শ্রেয়াকে জিজ্ঞেস করে, কেন তুই এমন একটা কাজ করলি? শ্রেয়া বলে, আমি একটা সন্তান চাই, আর সন্তান জন্ম দেওয়ার জন্য পুরুষের কোনো প্রয়োজন নেই। শ্রেয়ার মা কিছুতেই এই ব্যাপারটা মেনে নিতে পারে না, কারণ একটা অবিবাহিত মেয়ে প্রেগনেন্ট হয়েছে এটা জানাজানি হলে শ্রেয়ার মা সমাজ কিংবা আত্মীয় স্বজন কারো কাছেই তার মুখ দেখাতে পারবে না, সকলের কাছে হেয় প্রতিপন্ন হতে হবে। তাই শ্রেয়ার মা নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে শ্রেয়াকেই বাড়ি থেকে বের করে দেয়। শ্রেয়া নিজের জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর একটা ফ্ল্যাট ভাড়া করে সে একাই থাকতে শুরু করে। কিন্তু যত দিন যাচ্ছিল শ্রেয়ার শরীর তত খারাপ হচ্ছে। এই অবস্থায় একা সব কিছু ম্যানেজ করা শ্রেয়ার পক্ষে অনেক কঠিন হয়ে যাচ্ছিল। তাই শ্রেয়ার দেখাশোনা করার জন্য তার মাসি চলে আসে। তারপর থেকে শ্রেয়ার দিন ভালোই কাটছিল। শ্রেয়ার প্রেগনেন্সির 4 মাস কেটে গেছে। এর মাঝে একদিন শ্রেয়ার টিভিতে একটা নিউজ দেখতে পায়, একজন সিরিয়াল কিলার দেশের বিভিন্ন জায়গায় অনবরত রেপ এবং মার্ডার করছে। পুলিশ কিছুতেই তাকে অ্যারেস্ট করতে পারছে না। ইনভেস্টিগেশন করে জানা গেছে এই সিরিয়াল কিলার অসংখ্যবার বিভিন্ন স্পার্ম ব্যাংকে নিজের স্পার্ম ডোনেট করেছে। সাইকোলজিস্টের মতে সিরিয়াল কিলার হয়তো নিজের বংশ বিস্তার করার জন্য এমনটা করছে, আর নয়তো টাকা ইনকাম করার জন্য নিজের স্পার্ম বিক্রি করেছে। নিউজটা দেখার পর শ্রেয়া অনেক চিন্তিত হয়ে পড়ে। সে ভয় পায় যদি তার গর্ভের সন্তান ওই সিরিয়াল কিলারের হয় তাহলে কি হবে। সে তো জানে না কোন ডোনারের স্পার্ম ইউজ করা হয়েছে। শ্রেয়া তার কাজিনকে ব্যাপারটা জানায় এবং তাকে রিকোয়েস্ট করে স্পার্ম ডোনারের পরিচয়টা যেন তাকে জানানো হয়। যদিও অশ্বিনী প্রথমে রাগারাগি করে, কারণ এটা নিয়মের বাইরে, কিন্তু শ্রেয়ার ভয় দূর করার জন্য সে শ্রেয়াকে ডোনারের নাম এবং অ্যাড্রেস দেয়। এখানে আমরা দেখতে পাই শ্রেয়ার ডোনারের নাম পি জেমস। সিদ্ধার্থের স্পার্ম ভুলবশত ডোনারের স্পার্ম বক্সে চলে গিয়েছিল, আর সে স্পার্ম ইউজ করেই শ্রেয়ার আইভিএফ সম্পন্ন করা হয়েছে। অর্থাৎ শ্রেয়ার গর্ভে যে সন্তান বেড়ে উঠেছে তার পিতা সিদ্ধার্থ। শ্রেয়া সিদ্ধান্ত নেয় সে ডোনারকে খুঁজে বের করবে। পি জেমসের অ্যাড্রেস ছিল ব্যাঙ্গালোরের। ওই সময় ব্যাঙ্গালোরে একটা সেমিনার চলছিল। তার অফিসের পক্ষ থেকে শ্রেয়াকেও সে সেমিনারে অ্যাটেন্ড করতে হবে। তাই শ্রেয়া ঠিক করে আগে সেমিনারে অ্যাটেন্ড করবে, তারপর ডোনারকে খুঁজতে যাবে। প্ল্যান অনুযায়ী শ্রেয়া আগে সেমিনারে চলে যায়। এই সেমিনারে সিদ্ধার্থ এসেছিল। সেমিনারে শ্রেয়াকে স্পিচ দিতে দেখে সিদ্ধার্থ মুগ্ধ হয়। প্রথম দেখাতেই সে শ্রেয়ার প্রেমে পড়ে যায়। সিদ্ধার্থ তার বন্ধুদের সাথে ব্যাপারটা শেয়ার করে। অন্যদিকে শ্রেয়া সেমিনার শেষে পি জেমসের অ্যাড্রেসে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে সেটা মূলত একটা ক্লাবের অ্যাড্রেস। শ্রেয়া অশ্বিনীকে কল করে ব্যাপারটা জানায়। অশ্বিনী বলে, তাহলে ডোনার হয়তো ইচ্ছাকৃতভাবেই ভুল অ্যাড্রেস দিয়েছে। শ্রেয়া বলে, তাহলে কি পি জেমস নামটাও ফেক? শ্রেয়া অনেক বেশি হতাশ হয়ে পড়ে। অ্যাড্রেস খুঁজতে খুঁজতে শ্রেয়া অনেক ক্ষুধার্ত হয়ে যায়। তাই সে কিছু খাওয়ার জন্য ওই ক্লাবের ভেতরে ঢুকে পড়ে। ওই ক্লাবেই সিদ্ধার্থ তার বন্ধুদের সাথে ড্রিঙ্কস করছিল। শ্রেয়াকে দেখেই সিদ্ধার্থ শ্রেয়ার কাছে যায়। সিদ্ধার্থ শ্রেয়ার সাথে কথা বললে শ্রেয়া জিজ্ঞেস করে, আমি কি আপনাকে চিনি? সিদ্ধার্থ বলে, আগে কখনো আমাদের দেখা হয়নি, কিন্তু আমরা একই সেমিনারে ছিলাম। আপনার প্রেজেন্টেশন দেখে আমি একেবারে মুগ্ধ হয়ে গেছি। সিদ্ধার্থ শ্রেয়াকে বলে তার বন্ধুদের সাথে জয়েন করে আড্ডা দিতে, কিন্তু শ্রেয়া বলে কিছুক্ষণ পরেই আমার ফ্লাইট, আমাকে যেতে হবে। সিদ্ধার্থ শ্রেয়ার সাথে একটু সময় কাটাতে চেয়েছিল, কিন্তু সেটা আর হবে না। তাই সিদ্ধার্থ একটু হতাশ হয়। শ্রেয়া ক্লাব থেকে বেরিয়ে যাবে সেই মুহূর্তে শ্রেয়ার কাছে মেসেজ আসে ফ্লাইট কিছুটা লেট হবে। তাই শ্রেয়া আবারও ক্লাবে ফিরে যায় এবং সরাসরি সিদ্ধার্থ এবং তার বন্ধুদের সাথে জয়েন করে। শ্রেয়াকে দেখে সিদ্ধার্থ অবাক হয়ে বলে, আপনি কি আমার জন্য ফ্লাইট ক্যান্সেল করেছেন নাকি? শ্রেয়া বলে, মোটেও না, আপনি আমার এতটা পরিচিত নন যে আপনার জন্য ফ্লাইট ক্যান্সেল করব। সিদ্ধার্থ তখন শ্রেয়াকে ড্রিঙ্কস অফার করে। শ্রেয়া বলে, আসলে আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, আমি ভারী কিছু খেতে চাই। এখানে ভালো খাবার কি কি আছে?
সিদ্ধার্থ বলে, ভালো খাবার খেতে হলে আপনাকে আমার বাড়িতে যেতে হবে। সিদ্ধার্থের বন্ধুরাও বলে সিদ্ধার্থের বাবা অনেক ভালো রান্না করে, তাই সিদ্ধার্থের বাড়িতে গেলে ব্যাপারটা ভালো হবে। শ্রেয়া সবার সাথে পরিচিত হয়। এরপর ওরা সবাই সিদ্ধার্থের বাড়িতে চলে যায়। সিদ্ধার্থের বাড়িতে সবাই একসাথে অনেক সুন্দর সময় কাটায়। সবাই মিলে সিদ্ধার্থের বাবার রান্না করা খাবার খায়। শ্রেয়া সিদ্ধার্থের মায়ের ব্যাপারে জানতে চাইলে সিদ্ধার্থের বাবা জানায় সিদ্ধার্থ যখন ছোট ছিল তখনই সিদ্ধার্থের মা মারা গেছে। শ্রেয়া সিদ্ধার্থের বাবার কাছে জানতে চায় একা একা সিদ্ধার্থকে বড় করতে তার কষ্ট হয়েছে কিনা। সিদ্ধার্থের বাবা বলে একা বড় করা কিংবা দুজন মিলে বড় করার মধ্যে খুব একটা পার্থক্য নেই। মূলত দুই ক্ষেত্রেই সন্তানের জন্য সবসময় চিন্তা হয়। সিদ্ধার্থ আর তার বাবার বন্ডিং দেখে শ্রেয়ার অনেক ভালো লাগে। শ্রেয়া তাদের মধ্যে নিজেদের ফিউচার দেখতে পায়, কারণ সেও সিদ্ধার্থের বাবার মতো সিঙ্গেল প্যারেন্ট হতে যাচ্ছে। এরপর শ্রেয়া পার্সোনালি সিদ্ধান্তকে জিজ্ঞেস করে সিদ্ধার্থ তার মাকে মিস করে কিনা। সিদ্ধার্থ বলে সত্যিকার অর্থে বলতে গেলে আমি মাকে মিস করি না, কারণ আমার বাবা কখনোই আমাকে মায়ের অভাব বুঝতে দেয়নি। যেটা নিয়ে শ্রেয়ার মনের শঙ্কা ছিল সেটা দূর হয়ে গেছে। শ্রেয়া বুঝতে পারে যদি তার সন্তানকে বাবার অভাব বুঝতে দেওয়া না হয় তাহলে সে তার সন্তান কখনোই বাবাকে মিস করবে না। এরপর সিদ্ধার্থ শ্রেয়ার কাছে জানতে চায় সে সিঙ্গেল কিনা। শ্রেয়া বলে হ্যাঁ সিঙ্গেল, আমার ফিয়ন্সি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে মিলে আমাকে চিট করেছে। এরপর শ্রেয়া সিদ্ধান্তের ব্যাপারে জানতে চাইলে সিদ্ধার্থ বলে আমিও সিঙ্গেল, আমার গার্লফ্রেন্ড এঙ্গেজমেন্টের দিন আমাকে ছেড়ে চলে গেছে। শ্রেয়া জানতে চায় কেন সে এমনটা করেছে। সিদ্ধার্থ বলে নিরুপমা চাইতো বিয়ের পর আমাদের সন্তান হবে, কিন্তু আমি সন্তান চাই না। সিদ্ধার্থ তার লজিক দেখাতে শুরু করে কেন সে সন্তান চায় না। একটু আগেও সিদ্ধার্থের প্রতি শ্রেয়ার এক রাশ মুগ্ধতা ছিল, কিন্তু সিদ্ধার্থের এসব কথা শুনে শ্রেয়া যেন সিদ্ধার্থকে ঘৃণা করতে শুরু করে। শ্রেয়ার সিদ্ধার্থের সাথে এক মুহূর্তও থাকতে চায় না। সে অজুহাত দেখিয়ে বলে আমাকে যেতে হবে। সে সিদ্ধার্থকে একটা ক্যাব বুক করে দিতে বলে, কিন্তু সিদ্ধার্থ নিজের গাড়িতে করে শ্রেয়াকে এয়ারপোর্টে পৌঁছে দেয়। এয়ারপোর্টে বিদায় নেওয়ার সময় সিদ্ধার্থ শ্রেয়াকে গুড বাই হাক দেয়। এই সময় শ্রেয়া সিদ্ধার্থের সাথে একটা অদ্ভুত কানেকশন ফিল করে, কারণ তার গর্ভে যে বেড়ে উঠছে সে তো সিদ্ধার্থেরই সন্তান। কিন্তু সমস্ত পুরুষের উপর থেকে শ্রেয়ার বিশ্বাস উঠে গেছে। এয়ারপোর্টের ভেতরে যাওয়ার সময় শ্রেয়া নিজের পেটে হাত দিয়ে বলে আমার যেন ছেলে সন্তান না হয়। এরপর বেশ কয়েক মাস পেরিয়ে যায়। শ্রেয়ার সন্তান পৃথিবীতে আসার সময় হয়ে গেছে। নির্দিষ্ট সময়ে শ্রেয়ার লেবার পেইন শুরু হয়। শ্রেয়াকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। শ্রেয়া একটা ছেলে সন্তানের জন্ম দেয়। যদিও শ্রেয়া চায়নি তার ছেলে সন্তান হোক, কিন্তু সন্তানের জন্মের পর সন্তানকে দেখে শ্রেয়া সব কিছু ভুলে যায়, কারণ এই একটা সন্তানের জন্যই তো সে এত কিছু করেছে। এরপর ৮ বছর পার হয়ে যায়। শ্রেয়া এখন প্রমোশন পেয়ে বেশ ভালো একটা পোস্টে কাজ করছে। একদিন তার বস অফিসের সবাইকে একটা নতুন প্রজেক্টের ব্যাপারে জানায়। প্রজেক্টটা তাদের কোম্পানির জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল, তাই বস শ্রেয়াকেই দায়িত্বটা দেয়। ওই প্রজেক্ট পাওয়ার জন্য অন্যান্য বড় বড় কোম্পানিও চেষ্টা চালাচ্ছে। তাই বস তাকে বলে যদি তুমি প্রজেক্টে আমাদের কোম্পানিতে নিয়ে আসতে পারো তাহলে আমি তোমাকে কোম্পানির পার্টনার বানিয়ে নেব। কথাটা শুনে শ্রেয়া ভীষণ খুশি হয়। তার সম্পূর্ণ কনফিডেন্স ছিল সে প্রজেক্টে নিয়ে আসতে পারবে। এদিকে আমরা শ্রেয়ার ছেলে পার্থিবকে দেখতে পাই। পার্থিবের ক্লাসে সেদিন টিচার প্রত্যেকে তার বাবার ব্যাপারে বর্ণনা করতে বলেছিল। সেখানে সব ছেলেমেয়েরাই নিজেদের বাবার ব্যাপারে অনেক কিছু বলে, কিন্তু পার্থিবের পালা আসতে না আসতেই তার বন্ধুরা সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করে। পার্থিব শুরু থেকে ক্লাসে বলে এসেছিল যে তার বাবা একজন আর্মি অফিসার ছিল, পাকিস্তানের সাথে যুদ্ধ করতে গিয়ে সে মারা গেছে। কিন্তু তার বন্ধুরা বেশিরভাগ সময়ই সেটা মানতে চায় না। বাবা না থাকায় পার্থিবেরও ভীষণ মন খারাপ হতো, কিন্তু সে অনেক স্মার্ট আর বুদ্ধিমান ছিল, তাই খুব কৌশলে তার বন্ধুদেরকে সামলে নিত। একদিন সিদ্ধার্থ চেন্নাইতে শ্রেয়াদের মহল্লায় আসে। গাড়ি থেকে নামার সাথে সাথে হঠাৎ তার মাথার উপর একটা ফুটবল এসে পড়ে। সিদ্ধার্থ রাগের মাথায় পেছনে ফিরে দেখে পার্থিব তার কাছ থেকে ফুটবলটা নিতে এসেছে। অবশ্য সিদ্ধার্থ তাকে চিনত না, আর এটাও জানতো না যে শ্রেয়া ওই মহল্লাতেই থাকে। তো সিদ্ধার্থ পার্থিবের উপর রাগ করে বলটা ছুঁড়ে ফেলে দেয় কম্পাউন্ডের বাইরে। এমনিতেই সে বাচ্চাদের সহ্য করতে পারতো না, তার উপর আবার এমন দুষ্টু বাচ্চা তো একেবারেই না। তবে পার্থিবও কম না। সে সিদ্ধার্থকে চড়া গলায় বলে তুমি আমার বল ফেলে দিয়েছো, এখন তুমি আমাকে নতুন বল কিনে দেবে। তখন সিদ্ধার্থ শর্ত দেয় যে নতুন বল পেতে হলে পার্থিবকে সরি বলতে হবে। কিন্তু পার্থিব তাতে কোনোভাবেই রাজি হয় না। এটা নিয়ে দুজনের মধ্যে একটু মন কষাকষি হয়, আর সিদ্ধার্থ সেখান থেকে চলে যায়। সেদিন শ্রেয়া বাড়ি ফেরার পর তাদের প্রতিবেশী বিবেক তাদের বাড়িতে কফি পাউডার চাইতে আসে। শ্রেয়া তার হাত থেকে বাটিটা নিয়ে কিচেনে গেলে তার খালা বলে গত 2 বছরে আমাদের বাড়ি থেকে ছেলেটা প্রায় 20 কেজি কফি পাউডার নিয়ে গেছে। বেচারা এত চেষ্টা করছে, তুমি একটু ভাবতে পারো তো। আসলে বিবেক শ্রেয়াকে পছন্দ করত, কিন্তু শ্রেয়া তাকে পাত্তা দিত না। তাই বেচারা প্রতিদিন কফি পাউডার নেওয়ার বাহানায় তার বাড়িতে হাজির হয়। তবে এত কিছুর পরও শ্রেয়ার মন গলে না, কারণ এখন তার জীবনটা পার্থিবকে ঘিরে, এখানে অন্য কারো জায়গা নেই। সে রাতে পার্থিব ফোনে তার নানার সাথে কথা বলে। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় শ্রেয়ার সাথে তার মায়ের আর কোনোদিন যোগাযোগ হয়নি, তবে তার বাবা প্রায় সময় লুকিয়ে লুকিয়ে তাদের সাথে যোগাযোগ করত। পার্থিবকে সে অনেক ভালোবাসে, তাই পার্থিব সেদিন তার নানাকে বলে নানা প্লিজ আমাকে একটা ফুটবল কিনে দেবে, সিনিয়রদের ফুটবল নিয়ে আমি প্র্যাকটিস করছিলাম। তখন একটা স্টুপিড লোক এসে ফুটবলটা কোথাও গায়েব করে দিয়েছে। এখন যদি আমি ছেলেটাকে ফুটবল না কিনে দিই তাহলে অনেক ঝামেলা হবে। শ্রেয়া তখন আড়াল থেকে সে কথা শুনে ফেলে। এরপর পার্থিবকে যে জিজ্ঞেস করে তোমার ফুটবলকে কে গায়েব করেছে, তখন পার্থিব তাকে বিকালের সব ঘটনা বলে, আর তাকে মাকে রিকোয়েস্ট করে বলে পরদিন মাঠে গিয়ে ওই লোকটাকে বকে দিতে।
পরদিন পার্থিব খেলতে গিয়ে দেখে বড়রা অলরেডি খেলা শুরু করে দিয়েছে। গতদিন বল হারিয়ে ফেলার কারণে আজ তাকে কেউ খেলতে নেয়নি, তাই বেচারা মন খারাপ করে এক কোনায় দাঁড়িয়ে থাকে। এমন সময় সেখানে সিদ্ধার্থ চলে আসে। পার্থিবকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে সিদ্ধার্থ গিয়ে তাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি খেলছো না কেন? নাকি বল নেই বলে তোমাকে কেউ খেলতে নেয়নি? তাকে দেখে পার্থিবের ভীষণ রাগ হয়। সে মাথা ঘুরিয়ে দেখে তার মা ওই স্টুপিড লোকটাকে বকা দেওয়ার জন্য তৈরি হয়েছে। সিদ্ধার্থ তখন সেখানে শ্রেয়াকে দেখে অবাক হয়ে যায়। শ্রেয়ারও ঠিক একই অবস্থা। এতদিন পর দেখা হওয়াতে তারা দুজনেই ভীষণ খুশি ছিল। শ্রেয়া কথায় কথায় সিদ্ধার্থকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি মনে করে? সিদ্ধার্থ বলে, আমি একটা প্রজেক্টের কাজে এসেছি, 3-4 মাসের মধ্যে ফিরে যাব। পরদিন শ্রেয়া সে প্রজেক্টের ব্যাপারে ডিসকাস করতে একটা সেমিনারে যায়। সেখানে তার সিদ্ধার্থের সাথে দেখা হয়। তখন জানা যায় সিদ্ধার্থ ওই একই প্রজেক্টের জন্যই চেন্নাই এসেছে। সেদিন মিটিং শেষে তারা দুজন কফির সাথে সাথে গল্প করতে বসে। এরই মাঝে সিদ্ধার্থের কাছে তার বসের কল আসে। বস তাকে জানায় শ্রেয়ার কোম্পানি তাদের সাথে সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী, তাদেরকে হারাতে পারলেই সিদ্ধার্থকে কোম্পানির পার্টনার বানিয়ে নেওয়া হবে। সিদ্ধার্থ তখন বিষয়টা গিয়ে শ্রেয়াকে জানায়। দুজনের বসে তাদেরকে একই কথা বলেছে। সেটা শুনে শ্রেয়া একটু অবাক হয়, আর এই বিষয়টা নিয়ে বেশি মাথা ঘামায় না। পরদিন পার্থিবের স্কুল থেকে শ্রেয়াকে ডেকে পাঠায়। শ্রেয়া সেখানে গিয়ে জানতে পারে পার্থিব তার এক ক্লাসমেটের সাথে মারামারি করেছে। তাই প্রিন্সিপাল শ্রেয়াকে সতর্ক করে দেয় যেন সে পার্থিবের আরও বেশি করে খেয়াল রাখে। তখন শ্রেয়া চুপচাপ পার্থিবকে নিয়ে বাড়িতে ফিরে আসে। সে বারবার পার্থিবকে জিজ্ঞেস করে কেন সে ছেলেটার সাথে ঝগড়া করেছে, কিন্তু পার্থিব কোনো উত্তর দেয় না। অনেকবার জিজ্ঞেস করার পর শেষমেশ পার্থিবকে সবকিছু খুলে বলে। সেদিন ক্লাসে পার্থিবকে তার বাবার ব্যাপারে কিছু বলতে বলা হয়েছিল। বরাবরের মতোই পার্থিব তার বাবাকে আর্মি অফিসার হিসেবে সবার সামনে প্রেজেন্ট করে। তখনই ছেলেটা পার্থিবকে জিজ্ঞেস করে, তোমার বাবার র্যাঙ্ক কি? কিন্তু পার্থিব উত্তর দিতে পারে না। এটা নিয়ে তখন এই ছেলেটা ক্লাসের সবার সামনে তাকে নিয়ে হাসাহাসি করে, তাকে টেস্টিও বেবি নামে খেপায়। বিষয়টা পার্থিব মেনে নিতে না পেরে ক্লাস শেষে ওই ছেলের সাথে ঝগড়া করে। আর 10টা সাধারণ বাচ্চার মতো সেও তার বাবাকে পেতে চাচ্ছিল। বাবার ব্যাপারে জানার অগাধ কৌতূহল তার, কিন্তু শ্রেয়া কখনোই তাকে কিছু জানায়নি। জানাবে বা কী করে? সে তো নিজেই জানে না তার বাচ্চার বাবাকে। তাই সে কোনো মতে পার্থিবকে বুঝিয়ে শুনিয়ে ঘুম পাড়িয়ে দেয়। পরদিন লিফটে যাওয়ার সময় সিদ্ধার্থের সাথে পার্থিবের দেখা হয়। সেখানে পার্থিব সিদ্ধার্থের উপর রাগ দেখানোর জন্য লিফটের বাটনগুলো একের পর এক প্রেস করতে শুরু করে। এতে সিদ্ধার্থ বেশ বিরক্ত হয়। অফিসে যেতেও লেট হয়ে যাচ্ছিল তার, কিন্তু পার্থিব সেসবের তোয়াক্কা করে না। বেশ কিছুক্ষণ এসব খুনসুটির পর ফাইনালি তারা লিফট থেকে বের হয়ে নিজেদের কাজে চলে যায়। সেদিন অফিস থেকে ফিরে পার্থিবকে বাড়িতে না দেখে শ্রেয়া খুব টেনশনে পড়ে যায়। সে তার খালার কাছে পার্থিবের ব্যাপারে জানতে চাইলে খালা বলে ও হয়তো নিচে খেলছে, কিন্তু নিচে তখন কেউ ছিল না। তাই শ্রেয়া তৎক্ষণাৎ পার্থিবের খোঁজে বেরিয়ে পড়ে। সে সবার কাছে তার ছেলের ব্যাপারে জিজ্ঞেস করে, তার সব বন্ধুদেরও বাড়িতে খোঁজ নেয়, কিন্তু কোথাও ছেলেটার হদিস নেই। সবশেষে সে বাধ্য হয়ে সিদ্ধার্থের কাছে গিয়ে জিজ্ঞেস করে পার্থিব তার কাছে এসেছে কিনা, কিন্তু সিদ্ধার্থ জানায় পার্থিব সেখানে নেই। কোথাও খুঁজে না পেয়ে সবশেষে পুলিশকে ডেকে আনা হয়। পুলিশ তখন শ্রেয়াকে তার স্বামীর ব্যাপারে জিজ্ঞেস করে। শ্রেয়া জানায় সে একজন সিঙ্গেল মাদার। তখন পুলিশ মনে করে তার স্বামীর সাথে হয়তো তার ডিভোর্স হয়েছে। স্বামীর ব্যাপারে জিজ্ঞেস করাতে শ্রেয়া একটু অপ্রস্তুত হয়ে যায়। সিদ্ধার্থ সেটা বুঝতে পেরে তাকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। তার কথা মতো শ্রেয়া বাড়ি ফিরে যায় ঠিকই, কিন্তু পার্থিবের চিন্তা তার মাথা থেকে বের হচ্ছিল না। তাই সে হাউমাউ করে কাঁদতে শুরু করে। এভাবে দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায়, তবুও পার্থিবের কোনো খোঁজ পাওয়া যায় না। তখন শ্রেয়া বাইরের বেঞ্চে বসে মন খারাপ করে তার ছেলের জন্য ওয়েট করতে শুরু করে। সৌভাগ্যবশত কিছুক্ষণের মধ্যেই সিদ্ধার্থ পার্থিবকে খুঁজে নিয়ে আসে। তাকে দেখে শ্রেয়া যেন আবারও জীবন ফিরে পায়। তখন সিদ্ধার্থ জানায় পার্থিব ব্যাঙ্গালোরে যাওয়ার জন্য স্টেশনে ওয়েট করছিল, কারণ সে তার মাকে এতদিন বলতে শুনেছিল তার বাবা ব্যাঙ্গালোরে থাকে, তাই সে তার বাবার সাথে দেখা করতে যাচ্ছিল। এ কথা শুনে শ্রেয়া বেশ ঘাবড়ে যায়। তখন সিদ্ধার্থ একটু ধমকের সুরে পার্থিবকে বলে এরপর যেন এমন ভুল আর না হয়, সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসবে, যদি না ফেরো তাহলে অনেক বকা দেব। পার্থিব তখন চুপচাপ তার সব কথা মেনে নেয়। পরদিন বিকেলে পার্থিব খেলতে গিয়ে মন খারাপ করে চুপচাপ বসেছিল। এমন সময় সিদ্ধার্থ একটা নতুন বল নিয়ে তাকে দেয়, কিন্তু বলটা পেয়েও পার্থিব খুশি হয় না। সিদ্ধার্থ সেটা দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন পার্থিবের এক বন্ধু জানায় আর সে যদি এখন বড়দের সাথে খেলতে না পারে সে স্কুলের ফুটবল চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করতে পারবে না, তাই তার মন খারাপ। সেটা শুনে সিদ্ধার্থ হেসে বলে ব্যাস এটুকুর জন্যই মন খারাপ, তুমি চিন্তা করো না, আমি আছি তো। এ কথা বলেই সে পার্থিবের সামনে ফুটবলের সুন্দর সুন্দর মুভ দেখাতে শুরু করে। সেটা দেখে পার্থিব খুব খুশি হয়। এরপর থেকে সিদ্ধার্থ প্রত্যেক দিন তাকে ফুটবলের ট্রেনিং দিতে শুরু করে। প্রতিদিন সকালে সে পার্থিবকে ঘুম থেকে টেনে তুলে নিয়ে গিয়ে গ্রাউন্ডে প্র্যাকটিস করাতো। অফিসে প্রজেক্টের কাজ আর অফিস থেকে ফিরে ট্রেনিং, সবকিছু মিলিয়ে সিদ্ধার্থের সময় বেশ ভালোই কাটছিল। এদিকে তাকে পেয়ে পার্থিব আর শ্রেয়াও ভীষণ খুশি। পার্থিব সিদ্ধার্থের ভেতরে নিজের বাবাকে খুঁজে পেয়েছিল। এরই মাঝে একদিন সিদ্ধার্থ লক্ষ্য করে যে বিবেক প্রায় প্রতিদিনই রিয়াদের বাড়িতে কফি নিতে যায়। ব্যাপারটা তার কাছে ভালো লাগে না, তাই সে এক বক্স কফি কিনে বিবেকের কাছে দিয়ে আসে, যাতে সে আর কখনোই শ্রেয়ার বাড়িতে না যায়। এরপর এক রাতে সে আর শ্রেয়া বসে গল্প করছিল। তখন শ্রেয়া নিজে থেকেই পার্থিবদের জন্মের রহস্যটা তাকে জানায়। অন্য সবার মতো সিদ্ধার্থ মনে করেছিল শ্রেয়ার বিয়ে হয়েছে,
অথবা বাচ্চাটা হয়তো তার এক্স বয়ফ্রেন্ডের। কিন্তু আজ সকল রহস্য জানার পর তার মনে সব সন্দেহ দূর হয়ে যায়। একটা মেয়ে হয়ে সমাজের সবার কথা উপেক্ষা করে শ্রেয়া যে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে, এটা সিদ্ধার্থের কাছে বেশ ভালো লাগে। পরদিন প্রজেক্টের কাজে শ্রেয়ার ব্যাঙ্গালোরে যাওয়ার কথা ছিল, কিন্তু গোছগাছ করে বেরোনোর সময় সে দেখে তার খালার অনেক জ্বর। এমন অবস্থায় সে ব্যাঙ্গালোরে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করার সিদ্ধান্ত নেয়, কিন্তু তার খালা এতে রাজি হয় না। সে শ্রেয়াকে বলে, তুমি আমাদের কথা চিন্তা করো না, তোমার কাজ ছেড়ে আসো, আমি সুস্থ হয়ে যাব। কিন্তু শ্রেয়া কোনোভাবেই রাজি না, কারণ এই অসুস্থ অবস্থায় তার খালার পক্ষে পার্থিবকে হ্যান্ডেল করা সম্ভব না। এরই মাঝে সেখানে সিদ্ধার্থ আসলে খালা তাকে বলে, তুমি যেভাবেই পারো শ্রেয়াকে ব্যাঙ্গালোরে পাঠাও, আমি এদিকে সবকিছু সামলে নেব। তখন সিদ্ধার্থ শ্রেয়াকে বলে, আমিও ব্যাঙ্গালোরে যাব, আমার একটু কাজ আছে, তুমিও তাহলে আমার সাথেই চলো। শ্রেয়া তার কথা শুনে বেশ খুশি হয়, কিন্তু পার্থিবকে নিয়ে তার খুব টেনশন হচ্ছিল, তাই সিদ্ধার্থ পার্থিবকেও সঙ্গে নিতে বলে। এরপর তারা তিনজন মিলে রওনা হয় ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। পুরোটা রাস্তা তিনজনে অনেক মজা মাস্তি করে পার করতে থাকে, আর এই সফরের বদৌলতে তাদের সম্পর্কটাও আরও গভীর হতে শুরু করে। এভাবেই মজা করতে করতে তারা পৌঁছে যায় সিদ্ধার্থের বাড়িতে। সিদ্ধার্থের বাবা শ্রেয়াদের দেখে ভীষণ খুশি হয়, তাদেরকে পেয়ে পার্থিবও খুব খুশি। এতদিন পর যেন একটা পরিবার পেয়েছে সে। পার্থিবের ফুটবলের প্রতি ইন্টারেস্ট দেখে সিদ্ধার্থের বাবা বলে, আমার ছেলেও অনেক বড় ফুটবলার হতে পারত, কিন্তু পায়ে আঘাত পাওয়ার কারণে সেই সুযোগটা হয়নি। সিদ্ধার্থের বাবাও একজন ভালো ফুটবলার ছিল, তাই তাদের সাথে পার্থিবের বেশ ভালো জমে। সেটা দেখে শ্রেয়া বলে, তার মানে ফুটবল আপনাদের রক্তেই আছে। কিন্তু আমি তো ফুটবল পছন্দ করি না, আমার ছেলে এত ফুটবলের পাগল হলো কিভাবে? মজার ব্যাপার হলো, সৃষ্টিকর্তা নিজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিল পার্থিবের সাথে সিদ্ধার্থের সম্পর্ক কি হতে পারে, কিন্তু কেউই সেটা বুঝতে পারে না। এসবের মাঝে হঠাৎ গৌরা এসে সিদ্ধার্থকে বলে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তখন দেখা যায় নিরুপমা অর্থাৎ সিদ্ধার্থের এক্স গার্লফ্রেন্ড তার সাথে দেখা করতে এসেছে। এতদিন পর হঠাৎ তাকে দেখে সিদ্ধার্থ হতবাক হয়ে যায়, সে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছিল না। ঠিক সে সময় হঠাৎ শ্রেয়া সেখানে এসে নিরুপমাকে দেখে একটু অস্বস্তিতে পড়ে যায়। গৌরা সেটা বুঝতে পেরে হাসি তামাশা করে বিষয়টা সামলে নেয়। এরপর খাবার টেবিলে বসে সিদ্ধার্থ শ্রেয়ার সাথে নিরুপমার বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দেয়। সেটা দেখে নিরুপমা একটু অবাক হয়ে যায়, তবে কোনো রিয়্যাক্ট করে না। এদিকে সিদ্ধার্থ পড়ে গিয়েছিল আজব এক বিপাকে। একদিকে শ্রেয়া, অন্যদিকে নিরুপমা, বেচারা কোন দিকে যাবে বুঝতেই পারছিল না। তাই সুযোগ বুঝে সে গৌরাকে একা ডেকে জিজ্ঞেস করে, তুমি নিরুপমাকে এখানে এনেছো কেন? গৌরা বলে, সরি বন্ধু, তোমরা দুজনেই যেহেতু সিঙ্গেল, হয়তো তোমাদের সম্পর্কটা আবারও জোড়া লাগতে পারে, এটা ভেবে এনেছি। বেচারা নিজেও বুঝতে পারেনি এখানে তার জন্য এত বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল। শ্রেয়া আছে জানলে সে কখনোই নিরুপমাকে আনতো না, কিন্তু যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন তো আর ভেবে লাভ নেই। তো পরদিন সিদ্ধার্থ এবং শ্রেয়া চেন্নাই ফেরার প্রস্তুতি নেয়। তখন নিরুপমা কাজের বাহানায় তাদের সাথেই যেতে চায়। সেটা শুনে মুহূর্তের মধ্যেই শ্রেয়ার মন খারাপ হয়ে যায়, কিন্তু মুখ ফুটে কিছুই বলে না সে। আসলে সেও মনে মনে সিদ্ধার্থকে ভালোবাসতে শুরু করেছে, তাই সিদ্ধার্থের সাথে নিরুপমাকে দেখে সে ব্যাপারটা হজম করতে পারছিল না। যাই হোক, তারা সবাই মিলে রওনা হয় চেন্নাইয়ের উদ্দেশ্যে। যেতে যেতে সিদ্ধার্থ নিরুপমাকে জিজ্ঞেস করে, চেন্নাইতে তুমি কোন হোটেল বুক করেছো? নিরুপমা বলে, কোনো হোটেল বুক করিনি, ভেবেছি তোমার সাথেই থাকবো, এই সুবাদে আমরা কিছুটা সময় কাটাতে পারবো। কথাটা শুনে শ্রেয়ার খুব বেশি রাগ হয়, কিন্তু সে কিছুই করতে পারে না। চেন্নাই পৌঁছানোর পর নিরুপমা সোজা চলে যায় সিদ্ধার্থের রুমে, গিয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। সিদ্ধার্থের এসব ভালো লাগছিল না, কারণ নিরুপমার প্রতি তার যে অনুভূতিটা ছিল সেটা অনেক আগেই শেষ হয়ে গেছে। নিরুপমা সেটা বুঝেও না বোঝার ভান করছিল। সে জানতো সিদ্ধার্থ এখনও সিঙ্গেল, তাই তাকে আবারও ফিরে পাওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সে। কিন্তু এবার আর সিদ্ধার্থ তার কথাই ভোলে না। এসবের মাঝে হঠাৎ শ্রেয়া পার্থিবের ব্যাগ নেওয়ার জন্য সেখানে চলে আসে। তখন নিরুপমার সিদ্ধার্থকে একসাথে দেখে তার মন ভেঙে যায়। সে কোনো মতে নিজেকে সামলে সেখান থেকে বের হয়ে যায়। পুরনো কথাগুলো তার খুব মনে পড়ছিল, মনে হচ্ছিল আবারও হয়তো সে ধোঁকা খেল। পরদিন স্কুল থেকে ফিরে পার্থিব সোজা চলে যায় সিদ্ধার্থের রুমে। তাদের মা ছেলের এমন অবাধ বিচরণ দেখে নিরুপমার বেশ আজব লাগে, তবে সে বিষয়টার বিরোধিতা করে না, বরং পার্থিবকে বলে দেয় সিদ্ধার্থ গোসল করছে। তাই পার্থিব ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে সিদ্ধার্থকে জানায় যে সে স্কুলের ফুটবল টিমে সিলেক্ট হয়েছে। সিদ্ধার্থ সেটা শুনে ভীষণ খুশি হয়। সে তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে খুশিতে পার্থিবের সাথে নাচানাচি শুরু করে। একটা বাচ্চার সাথে সিদ্ধার্থের এত সুন্দরভাবে মিশে যেতে পারে, এটা নিরুপমা বিশ্বাসই করতে পারছিল না, কারণ এই বাচ্চার বিষয়টা নিয়ে তো তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। যাই হোক, পার্থিব সেখান থেকে যাওয়ার সময় সিদ্ধার্থকে বলে, কালকে আমার জন্মদিন, মনে আছে তো? বিকেলের পার্টিতে অবশ্যই আসবে। সিদ্ধার্থ তখন তাকে প্রমিস করে যে সে অবশ্যই পার্টিতে যাবে। সেটা শুনে পার্থিব খুশি হয়ে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে অফিসে যাওয়ার পর সিদ্ধার্থ লক্ষ্য করে শ্রেয়া তাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে। সে গিয়ে শ্রেয়াকে এর কারণ জিজ্ঞেস করলে সে পুরোপুরি বিষয়টা অস্বীকার করে। প্রসঙ্গ বদলানোর জন্য সে বলে, আজ পার্থিবের জন্মদিন, বিকেলে তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে চলে এসো। সিদ্ধার্থ সেটা শুনে একটু রেগে গিয়ে বলে, ও আমার গার্লফ্রেন্ড না, এক্স গার্লফ্রেন্ড। শ্রেয়া আর তখন কোনো কথা বাড়ায় না, তবে সিদ্ধার্থ বুঝে গিয়েছিল নিরুপমার উপস্থিতিটা শ্রেয়া মেনে নিতে পারছে না। সেদিন প্লেগ্রাউন্ডে সিদ্ধার্থ যখন পার্থিবের সাথে খেলা করছিল, তখন নিরুপমা দূরে বসে অপলক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়েছিল। তাদের দেখে সে বুঝে যায় সিদ্ধার্থের মধ্যে অনেক পরিবর্তন এসেছে, আর এই পরিবর্তনটা অবশ্যই তার জন্য ছিল না। সেদিন সন্ধ্যায় অনেক বৃষ্টি হয়,
তাই সিদ্ধার্থের পার্টিতে যাওয়াটা হয় না। সেই সুযোগে নিরুপমা গিয়ে তাকে বলে, চলো আমরা কোথাও থেকে ঘুরে আসি। কিন্তু সিদ্ধার্থতে রাজি হয় না। সে বলে দেয় পার্থিবের বার্থডে পার্টিতে যেতে হবে, এখন অন্য কোথাও বেরোতে পারবো না। তখন নিরুপমা বুঝতে পারে তার প্রতি সিদ্ধার্থের বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই। তাই সে সিদ্ধার্থকে জিজ্ঞেস করে, তুমি শ্রেয়াকে ভালোবাসো তাই না? সিদ্ধার্থ তার কথা শুনে থমকে যায়, কারণ এই প্রশ্নের উত্তরটা তারও তো সঠিকভাবে জানা ছিল না। তবে নিরুপমা তাকে স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে সে সত্যি শ্রেয়াকে অনেক ভালোবাসে। ভালোবাসা না থাকলে কোনো মানুষ এতটা পরিবর্তন হয় না। তো সিদ্ধার্থের জীবনের যেহেতু এখন নিরুপমার কোনো জায়গা নেই, তাই সে ব্যাঙ্গালোরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরই মাঝে সিদ্ধার্থের কাছে তার বসের কল আসছে। বস তাকে জানায় তারা অনৈতিকভাবে শ্রেয়ার কোম্পানির প্রজেক্টটা ডিটেলস বের করে নিয়েছে। সেটা অফিসে সাবমিট করলে আসল প্রজেক্ট তাদের হাতে চলে আসবে। সে ডিটেলসগুলো সিদ্ধার্থকে পাঠিয়ে দিয়ে বলে, তুমি এটা অফিসে সাবমিট করে প্রজেক্ট ফাইল নিয়ে ব্যাঙ্গালোরে ফিরে আসো, আমি পার্টনারশিপের পেপার রেডি করছি। পার্টনারশিপের খবর পেয়ে সিদ্ধার্থের খুশি হওয়া উচিত ছিল, কিন্তু হয় ঠিক তার উল্টো। শ্রেয়ার ক্ষতি করে সে কোনোভাবেই নিজের উন্নতি করতে রাজি ছিল না। এদিকে শ্রেয়ার পার্থিব সিদ্ধার্থের আসার অপেক্ষা করতে থাকে, কিন্তু সব মেহমানরা চলে আসার পরও সিদ্ধার্থের কোনো খোঁজ পাওয়া যায় না। একটা পর্যায়ে শ্রেয়া ধরে নেয় সিদ্ধার্থ হয়তো আর আসবে না, কিন্তু তার ধারণা ভুল প্রমাণ করে সিদ্ধার্থ আয়রন ম্যানের কস্টিউম পরে পৌঁছে যায় পার্টিতে। তাকে দেখে পার্থিব খুশি হয়ে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। তারা সবাই মিলে অনেক আনন্দে পার্থিবের বার্থডে সেলিব্রেট করে। পার্টি শেষে সিদ্ধার্থ কস্টিউম খোলার জন্য শ্রেয়ার কাছ থেকে পারমিশন নিয়ে তার রুমে চলে যায়। সেখানে পার্থিব আর শ্রেয়ার একটা ছবি দেখে হঠাৎ সিদ্ধার্থ লক্ষ্য করে শ্রেয়া তার ল্যাপটপটা অন করে রেখেই চলে গেছে। সেখানে প্রজেক্টের ডিটেলস ছিল। সিদ্ধার্থ মনোযোগ দিয়ে সেগুলো চেক করছিল, যাতে সেটা চেঞ্জ করে কোনোভাবে শ্রেয়াকে সাহায্য করা যায়। এমন সময় শ্রেয়া সেখানে এসে সিদ্ধার্থকে ল্যাপটপ চেক করতে দেখে ভীষণ রেগে যায়। সে মনে করে প্রজেক্টের ডিটেলস হাতানোর জন্যই সিদ্ধার্থ এতদিন তার সাথে ভালো মানুষের নাটক করেছে। সিদ্ধার্থ তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু শ্রেয়া তার কোনো কথাই শোনে না। সিদ্ধার্থকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। পরদিন তার বস তাকে ফোন করে জানায় তারা প্রজেক্টটা পেয়ে গেছে। তাদের প্রতিদ্বন্দ্বী কোম্পানিটা নিজেদের প্রপোজালটা তুলে নিয়ে তাদের কোম্পানিকে রেফার করে দিয়েছে। শ্রেয়া তখন বুঝতে পারে এই কাজটা সিদ্ধার্থের, কিন্তু ততক্ষণে সিদ্ধার্থ সেখান থেকে চলে গেছে। তাই তার কাছে ক্ষমা চাওয়ার বা তাকে ধন্যবাদ জানানোর সুযোগ সে পায় না। সে এবং পার্থিব দুজনেই সিদ্ধার্থকে অনেক মিস করছিল। এরই মাঝে হঠাৎ একদিন পার্থিব আবারও গায়েব হয়ে যায়। শ্রেয়া সব জায়গায় তাকে তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু কোথাও পায় না। এতে শ্রেয়া ভীষণ ভেঙে পড়ে। তার ওই অবস্থা দেখে তার খালা তার বাড়িতে ফোন করে বিষয়টা জানালে শ্রেয়ার মা বাবা দৌড়ে চলে আসে তার কাছে। এতদিন পর মাকে দেখে শ্রেয়া খুব ইমোশনাল হয়ে পড়ে। তার মাও এতদিন তার সাথে যোগাযোগ না করার জন্য অনুতপ্ত হয় এবং তার কাছে ক্ষমা চায়। এরপর তারা সবাই মিলে পার্থিবকে খুঁজতে শুরু করে। এরই মাঝে সিদ্ধার্থ শ্রেয়ার খালাকে ফোন করে জানায় পার্থিব তার বাড়িতে গেছে। ছেলেটা সিদ্ধার্থকে অনেক মিস করছিল, তাই ওই রাতে কাউকে না জানিয়ে বৃষ্টিবাদল মাথায় নিয়ে সিদ্ধার্থের বাড়িতে গিয়ে ওঠে। পরদিন তার ফুটবল টুর্নামেন্ট ছিল, তাই সিদ্ধার্থ রাতেই তাকে নিয়ে রওনা হয় চেন্নাইয়ের উদ্দেশ্যে। পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যায়। শ্রেয়া স্কুলে তার জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণের মধ্যে যেহেতু টুর্নামেন্ট শুরু হবে, তাই সিদ্ধার্থরা সরাসরি স্কুলে চলে যায়। এরপর পার্থিবকে তার টিমের কাছে পাঠিয়ে দিয়ে শ্রেয়া তার ভুলের জন্য সিদ্ধার্থের কাছে ক্ষমা চায়। সেই সাথে প্রজেক্টটা পাইয়ে দেওয়ার জন্য তাকে ধন্যবাদও জানায়। কিন্তু সিদ্ধার্থের জন্য তার খুব খারাপ লাগছিল, কারণ এই প্রজেক্টটা তো তার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। তখন সিদ্ধার্থ জানায় এখন আর প্রজেক্টটা তার জন্য ইম্পর্টেন্ট না, কারণ সে চাকরিটা ছেড়ে দিয়েছে। কথাটা শুনে শ্রেয়া খুব কষ্ট পায়। তখন সিদ্ধার্থ বলে, কষ্ট পেও না, আমি অনেক বছর ধরে চাকরিটা ছাড়ার চেষ্টা করছিলাম, কিন্তু সাহস হয়নি। আজ শুধুমাত্র তোমার কাছ থেকে ইন্সপায়ারেশন নিয়ে চাকরিটা ছাড়ার সাহস করতে পেরেছি। এখন আমি নিজের মতো করে কিছু করতে চাই। শ্রেয়া তখন অবাক হয়ে তার কথা শুনতে থাকে। সিদ্ধার্থ বলে, তোমাদের ছাড়া এতটুকু সময় কাটাতে আমার খুব কষ্ট হচ্ছিল। আমি বুঝে গিয়েছি তোমরা ছাড়া আমি থাকতে পারবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। কথাটা শুনে শ্রেয়া ভীষণ ইমোশনাল হয়ে যায় এবং খুশিও হয়। এরই মাঝে ফুটবল টুর্নামেন্টও শেষ হয় আর পার্থিবের টিম জয়লাভ করে। সেটা দেখে শ্রেয়ারা দুজনেই ভীষণ খুশি হয়। এর কিছুদিন পর সিদ্ধার্থরা সবাই সেতুর বিয়ের অনুষ্ঠানে যায়। সেখানে বন্ধুরা সিদ্ধার্থের নকল নামটা নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করে। এরই মাঝে শ্রেয়া সেখানে পৌঁছে যায়, তবে ঘটনাক্রমে নামের বিষয়টা শুনতে পারে না সে। গৌরা তখন নিজ থেকে তাকে সবকিছু বলতে চায়, কিন্তু বাকিরা তাকে বাধা দেয়, যে কারণে শ্রেয়া এবং সিদ্ধার্থের কোনো দিনই জানা হয় না পার্থিব আসলে তাদের দুজনেরই সন্তান। অবশ্য এখন আর এটা নিয়ে কিছু যায় আসে না, কারণ সিদ্ধার্থ মন থেকেই পার্থিবকে নিজের ছেলে বলেই গ্রহণ করে এবং একসাথে সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে। আর এমন একটা সুন্দর মুহূর্তে এসেই গল্পটা শেষ হয়ে যায়। আসলে ভাগ্যে যদি কারোর সাথে মিলন লেখা থাকে, তাহলে যত ঝড়ঝাপটাই আসুক না কেন তারা এক হবেই। আজকের গল্প সেটারই একটা উৎকৃষ্ট উদাহরণ। আপনাদের কাছে আজকের গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।